রাতে এক প্রকার আবেগের বশবর্তী হয়েই তাসরিফের সাথে ঘনিষ্ঠ হয়ে গেল মায়া। গা পোড়ানো জ্বরে তখন অর্ধ গানে ছিল তাসরিফ। বাইরে বইছিলাম উথালপাতাল কালবৈশাখী ঝড়। গভীর রাতে সেই ঝড় বৃষ্টির মাঝেই এক অনাকাঙ্ক্ষিত মিলন সুরে হারিয়ে গেছিল দুটি সত্তা। আবেগঘন সেই চূড়ান্ত সুখের মুহূর্ত পরক্ষণেই চুরমার হয়ে গেছিল তাসরিফের আধো গানে আওড়ানো ভাঙা ভাঙা বুলিতে। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই, ব্যাস একটা বাক্য। আধো স্বরে উচ্চারিত হওয়া এই একটা বাক্য ভেঙে চুরমার করে দিল মায়ার কোমল হৃদয়। কিন্তু ততক্ষণে সবকিছু হাতের বাইরে চলে গেছে। অত্যাধিক আবেগের বশে মায়া নিজের সর্বস্ব হারিয়ে বসেছে স্বামী নামক মানুষটার কাছে। নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়ে আজ নিঃস্ব সে। এখন বুক জুড়ে বইছে কেবল হাহাকার, আর চোখের কোণে অবাধ বর্ষণ। মেজর তাসরিফ আহমেদ, শহরের বিশিষ্ট ব্যবসায়িক তামিম আহমেদের একমাত্র ছেলে। ভালোবেসে ধোঁকা পেয়ে নারী জাতির প্রতি চরম বিদ্বেষ সৃষ্টি হয়েছে তার মনে। বাকি জীবন সম্পূর্ণ একা কাটানোর সিদ্ধান্তে অনড় ছিল তাসরিফ। অথচ তার সিদ্ধান্তকে এক চুটকিতে ধূলিসাৎ করে দিয়েছিল তার মা। সদ্য মন ভাঙা ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে জোরপূর্বক মায়ের সাথে জুড়ে দিয়েছিল তার জীবন। যদিও বিয়েটা তাসরিফ মেনে নেয়নি। শহরের আধুনিক রীতিনীতিতে বেড়ে ওঠা ছেলে সে। তার উপর সেনাবাহিনীর একজন হাই র্যাঙ্কের অফিসার। সেখানে মায়া নিতান্তই গ্রামের একটা এতিম মেয়ে। এমন একটা মেয়েকে কি নিজের পাশে কল্পনা করা যায়? তাই বিয়ের আসরেই তাসরিফ করা ভাষায় জানিয়ে দিয়েছিল, এই মেয়েকে সে কোনোদিন নিজের স্ত্রী রূপে স্বীকার করবে না। এর পরপরই সে চলে গেছিল বাড়ি ছেড়ে নিজ গন্তব্যে। নিজের সদ্য বিয়ে করা বউয়ের মুখটা পর্যন্ত দেখেনি সেদিন। এরপর গুনে গুনে কেটে গেছে ৬টা মাস। স্বামীর স্বীকৃতিবিহীন আগাছার মতো শ্বশুর বাড়িতে পড়ে আছে মায়া। যদিও শ্বশুর বাড়ির সকলেই তাকে পরিবারের সদস্যের জায়গায় বসিয়ে দিয়েছে। শুধু ঠাঁই মেলেনি নিজের স্বামীর জীবনে। সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের ৬ মাস কেটে যাওয়ার পরেও যখন তাসরিফ বাড়ি ফিরছিল না, তখন মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে ছেলেকে টেনে এনেছেন সালেহা বেগম। এতে অন্তত কিছুটা সময় তো মায়ের সাথে কাটাক। হতে পারে এই অল্প সময়েই ছেলের মন বদলে গেল। তবে লাভের লাভ কিছুই হল না। বরং মায়ের মিথ্যে ধরা পড়ায় রেগে আবারও ক্যান্টনমেন্টে ফিরতে চেয়েছিলাম তাসরিফ। তবে সেই মুহূর্তে বাঁধিয়ে বসল গা কাঁপিয়ে জ্বর। এই জ্বরটাই যেন তার জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে এল। স্বামীর শত অবহেলার পরেও নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেনি মায়া। অসুস্থ স্বামীকে সেবা করার দরুন আজ রাতটা থেকে গেছে তাসরিফের ঘরেই। অত্যাধিক জ্বরে কাতর স্বামীর সেবা যত্নে কাটিয়ে দিয়েছে রাতের অর্ধপ্রহর। জ্বর তখন তাসরিফের মাথায় চড়ে গেছে। সেই জ্বরের রেশ ধরেই ঘোরের বশবর্তী হয়ে মায়াকে কাছে টেনে নিল সে। শুরুতে মায়া সম্মতি না দিলেও তাসরিফের ব্যাকুলতা থমকে দিয়েছিল মায়ার শরীর। স্বামীর আহ্বান কোনোভাবে দুর্বল করে দিয়েছিল তার নারী সত্তা। সম্পর্কটা তাসরিফ মৌখিকভাবে না মানলেও স্বামী স্ত্রী নামক অদৃশ্য এক সুতোর বন্ধনে বাধা পড়েছে দুজন। চাইলেই কি আর সেই সুতোর বন্ধন ছিঁড়ে ফেলা যায়? সেই সম্পর্কের টানেই মায়া সাড়া দিয়েছিল তাসরিফের ডাকে। সঁপে দিয়েছিল নিজেকে স্বামী নামক মানুষটার কাছে। নিজের সর্বস্ব খুইয়ে শেষ পর্যায়ে হুঁশ ফিরল মায়ার। তাসরিফ তাকে পছন্দ করে না। স্ত্রী হিসেবে কখনোই মেনে নেয়নি। এমনকি আজ পর্যন্ত মায়ার মুখের দিকে তাকিয়েও দেখেনি তাসরিফ। অজ্ঞানে কাছে টানলেও সজ্ঞানে তার চাওয়া এই সম্পর্ক থেকে মুক্তি। এমন একটা ঠুনকো সম্পর্কের জেরে নিজের সর্বস্ব কিভাবে স্পে দিল মায়া? ভাবনাটা মাথায় আসতেই দুচোখ বেয়ে গলগলিয়ে অশ্রু ঝরে পড়ল মায়ার। স্বামীর মন জয় অপারগতা সাপের মতো দংশন করছে তার শরীর জুড়ে। মনটা চুরচুর করে ভেঙে যাচ্ছে একাধারে। মন ভাঙার সেই ব্যথা দেহের ব্যথার চেয়ে কয়েক গুণ বেশি কষ্টদায়ক। যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না, যার মুখ দেখতেও ঘৃণাবোধ করে, তারই সাথে জ্বরের ঘোরে মিলিত হয়েছে জানতে পারলে কেমন প্রতিক্রিয়া দেখাবে সে? যদি মায়াকে লোভী ভাবে, সুযোগ সন্ধানী বলে বসে, তখন মায়া কি করবে? কোনো মুখে দাঁড়াবে এই মানুষটার সামনে? এক বুক শঙ্কা নিয়ে বিছানা ছাড়তে গিয়েও তাসরিফের বাহু বন্ধনে আটকা পড়ল মায়া। ঘাড় ঘুরিয়ে চাইল একবার মানুষটার দিকে। আধো আধো চোখে তাকিয়ে আছে তাসরিফ। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করছে সে। মনের কৌতূহল মেটাতে খানিকটা এগিয়ে গেল মায়া। তৎক্ষণাৎ কর্ণকুহরে আঘাত করল তাসরিফের অনুচ্চস্বরে আওড়ানো কিছু বাক্য। আই হেইট ইউ মায়া। চিট করা হয়েছে আমার সাথে। গোল্ড ডিগ্গার তুমি। সম্পদের লোভে বিয়ে করেছ আমাকে, তাই না?
এই জোর জবরদস্তি সম্পর্ক আমি মানি না গি। এরপর আরও কিছু বলল হয়তো। তবে পরের অংশটুকু আর কান পর্যন্ত পৌঁছাল না মায়ার। ভাঙাচোরা মনের শেষ অংশটুকু নিয়ে বিছানা ছাড়ল সে। ফ্লোরে পড়ে থাকা নিজের জামা কাপড়গুলো কুড়িয়ে নিল হাতে। কোনমতে সেগুলো গায়ে জড়িয়ে চলে গেল টেবিলের কাছে। কলমের আঁচড়ে কিছু একটা লিখে কাগজটা চারটে ভাজে ভাঁজ করে তাসরিফের বালিশের পাশে রাখল। ঘোলাটে চোখে একবার ঘুমন্ত মানুষটার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এলোমেলো কদম জোড়া থামল খোলা আকাশের নিচে। বাইরে তখনও ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতায় 10 হাত দূরের কিছু দেখাও দুষ্কর। সেই তুমুল বর্ষণের বুক চিরে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল মায়া। চোখ ফেটে কান্না বের হচ্ছে। তবে সেটা চোখের কোটর অতিক্রম করতেই বৃষ্টির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে আচমকাই গলা ছেড়ে চিৎকার করে উঠল মেয়েটা। চিৎকারে সেই সুরের সঙ্গে বেরিয়ে এলো এক অসহায় স্ত্রীর বুক ফাটা হাহাকার। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার গল্প। নিজের সর্বস্ব খুইয়ে নিঃস্ব হওয়ার আর্তনাদ। তাসরিফের ঘুম ভাঙল একটু বেলা করেই। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 8-এর ঘরে পৌঁছেছে সবে। বাইরে তখন ঝলমলে রোদ। রাতে বৃষ্টির পর সকাল থেকেই ঝলমলে রোদ দেখা দিয়েছে। আড়মোড়া ভেঙে পিটপিট করে চাইল তাসরিফ। জ্বর নেমে গেলেও মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। ভারী মাথাটা এক প্রকার টেনেই উঠে বসল সে। মুহূর্তেই নিজেকে অর্ধনগ্ন অবস্থায় পেয়ে হকচকিয়ে গেল। মস্তিষ্কে জোর দিয়ে বোঝার চেষ্টা করল ঘটনা কি। তৎক্ষণাৎ নজর জোড়া আটকে গেল বিছানার চাদরে। পুরো চাদর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। এখানে আসলে কি ঘটেছে বুঝতে পেরে নিজের মাথাটা 2 হাতে চেপে ধরল তাসরিফ। দৃষ্টিপটে ভেসে উঠল গতরাতের কিছু আবছা স্মৃতি। তবে বহু চেষ্টা করেও মেয়েটার মুখটা সে স্মরণ করতে পারল না। পারবে কিভাবে? যে মেয়ের চেহারার দিকে কখনো চেয়েও দেখেনি, তার মুখ মনে রাখা কি সম্ভব? তবে চেহারা স্মরণ না হলেও মেয়েটাকে সেটা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হল না তাসরিফের। ডান হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখ দুটো চেপে ধরে বলে উঠল, মায়া, শীত, শীত, শীত। এক বুক অস্বস্তি নিয়ে উঠে দাঁড়াল তাসরিফ। রাগে পুরো শরীর রিরি করছে। তাসরিফ নিশ্চিত ওর অসুস্থতার সুযোগ নিয়ে ইচ্ছে করে মেয়েটা ঘনিষ্ঠ হয়েছে। পুরোটাই ওকে ফাঁসানোর ধান্দা। এই ধৃষ্টতার জন্য মায়াকে সে কোনোদিন ক্ষমা করবে না। রাগে ফুঁসতে ফুঁসতে মায়ার তালাশে ঘরের চারিদিকে নজর বুলাল। তবে ঘরের কোনো কোণে মায়ার অস্তিত্বের সন্ধান না পেলেও নজর আটকাল বালিশের কাছে রাখা একটা চিরকুটে। কৌতূহলবশত চিরকুটটা তুলে মেলে ধরল তাসরিফ। এরপর নিঃশব্দে পড়তে শুরু করল। মেজর সাহেব, প্রচণ্ড ঘৃণা করেন আমাকে, তাই না? আমার চেহারাও আপনার দেখতে ইচ্ছে করে না। এত ঘৃণার মাঝেও ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করে ফেললাম যে। আপনি গানে না থাকলেও আমি তো গানে ছিলাম। সজ্ঞানে থেকেও আবেগের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। নিজেকে সঁপে দিলাম আপনার কাছে। অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম। পাপ না করেও পাপী আমি। এখন নিশ্চয়ই আপনি আমাকে আরও বেশি ঘৃণা করবেন। মাত্রাতিরিক্ত ঘৃণা। আপনার এত ঘৃণা নিয়ে আমি থাকব কিভাবে? সম্ভব নয় তো থাকা। তাই নিজের না করা পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আপনাকে মুক্ত করে দিলাম। এই সুতো বাঁধা জীবন এবং জোরপূর্বক সম্পর্ক থেকে মুক্তি দিলাম। আজ থেকে আপনি মুক্ত। নিজের পছন্দমতো একটা মেয়েকে বিয়ে করে জীবন সাজিয়ে নেবেন। আমার মুখ আর কোনোদিন দেখতে হবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের খেয়াল রাখবেন গু। চিঠিটা পড়ে পুরোপুরি হতভম্ব হয়ে গেল তাসরিফ। ব্যর্থ ভঙ্গিতে ধপ করে বসে পড়ল খাটের উপর। এতদিন সে মেয়েটার প্রতি একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিল। মেয়েটাকে সে লোভী ভেবে সবসময় অবহেলা করে এসেছে। অথচ আজ তাসরিফ বুঝতে পারছে তার ধারণা পুরোটাই ভুল। মেয়েটা আর যাই হোক কিন্তু লোভী নয়। নিজের ভুল বুঝতে পেরে নজর ঝুঁকে গেল তাসরিফের। তৎক্ষণাৎ টুংটাং শব্দে তার ফোনে একটা মেসেজ আসল। মেজর, আপনার জন্য কি গাড়ি পাঠাবো? গতকাল ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার জন্য নিজের টিমের কাছে বার্তা পাঠিয়েছিল তাসরিফ। সেই সূত্র ধরেই তারা নিশ্চিত হতে চাইছে তাদের মেজর 2 দিনের মাথায় আদৌ ফিরবে কিনা। মেসেজটা দেখেও তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না তাসরিফ। তার 28 বছরের জীবনে এই প্রথম নিজের ভুল বুঝতে পেরেছে। অজ্ঞানে করে ফেলা এই মারাত্মক ভুলটা এবার কিভাবে সংশোধন করবে সে?
অশান্ত ভঙ্গিতে ছেলের ঘরের দরজার সামনে পায়চারি করছেন সালেহা বেগম। বার কয়েক দরজা ধাক্কানোর উদ্দেশ্যে হাত তুলেও আবার সেই হাতখানা গুটিয়ে নিলেন। গতকাল গা পোড়ানো জ্বর নিয়ে ঘরে ঢুকেছে ছেলেটা। এখন কি অবস্থা কে জানে? রাতে জ্বর বেড়েছিল নাকি কমেছিল? ছেলে তার সুস্থ আছে তো? একমাত্র সন্তানের অসুস্থতা বারবার কাঁপিয়ে তুলছে মায়ের বুক। তবে মুখ ফুটে ছেলেকে ডাকার সাহস আর পাচ্ছেন না তিনি। বিয়ের পর এই প্রথম দুজন এক ঘরে রাত কাটিয়েছে। বউ সমেত ছেলে ঘরে থাকলে তাকে কি এভাবে সাত সকালে ডাকা যায়? তাই মনের ছটফটানি নিয়ে দরজার সামনেই পায়চারি করে বেড়াচ্ছেন। ঠিক এমন সময় চঞ্চল পায়ে রুবাইতাকে আসতে দেখা গেল। কাঁধের দুপাশে বেনি ঝুলিয়ে চঞ্চল পায়ে হেঁটে আসছে এদিকে। বারান্দার শেষ প্রান্তে সালেহা বেগমকে দেখে দূর থেকেই হাঁক ছাড়ল রুবাইতা। এখানে কি করো বর্মা? আচমকা ডাকে খানিকটা হকচকিয়ে গেলেন তিনি। পরপরই রুবাইতাকে আসতে দেখে খানিকটা খুশিও হলেন। মনের অস্বস্তি খানিকটা কমল যেন। হন্তদন্ত পায়ে ছুটে এলেন রুবাইতার কাছে। মেয়েটার একটা হাত টেনে ধরে বললেন, তোর ভাইয়ের ঘুম ভাঙল কি না দেখত। দরজার বাইরে থেকে একটা ডাক দিয়ে চলে আয় উ। সে তো তুমিও ডাকতে পারো গো। রুবাইতার অবুঝ জবাবে বেশ নাখোশ হলেন সালেহা বেগম। চোখ রাঙিয়ে বললেন, এই সকাল সকাল আমার ডাকা সাজে নাকি? আমি মুরব্বী মানুষ না? তুই গিয়ে ডাকু। তোমার ডাকা আর আমার ডাকার মধ্যে পার্থক্য কি হলো বর্মা? তুই বুঝবি না। যা বলছি তাই কর। গিয়ে ছোট্ট করে একটা ডাক দিয়ে চলে আয়। খবরদার একবারের বেশি ডাকবি না গি। রুবাইতা আর তর্কে জড়াল না। বড়মায়ের আদেশ মোতাবেক দরজার সামনে গিয়ে কি তাসরিফ ভাই বলে জোরে সোরে ডেকে উঠল। তবে ভেতর থেকে তাসরিফের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আর না জবাব এলো মায়ার। ছেলেটা বোধহয় জ্বরের ঘোরে এখনও ঘুমাচ্ছে। আর মায়া? সেও বোধহয় সারা রাত স্বামীর সেবা যত্ন করে শেষ সময়ে এসে ঘুমিয়ে পড়েছে। আপন মনকে বুঝ দিয়ে রুবাইতাকে নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর একটু সময় ঘুমাক। তাতে আহামরি ক্ষতি তো আর হচ্ছে না। সালেহা বেগম নিচে নেমে আসার মিনিট পাঁচেকের মাথায় তাসরিফকে নিচে নামতে দেখা গেল। আধভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি মারিয়ে নিচে নামছে সে। সুঠাম দেহে জড়িয়েছে বাইরে যাওয়ার ফরমাল ড্রেস। এই সাত সকালে ছেলেকে বেরোনোর প্রস্তুতি সমেত নামতে দেখে খানিকটা চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। তবে কি ছেলেটা আজকেই ফিরে যাবে? মায়ের সাথে তবে কি বনিবনা হল না? এরই মধ্যে তাসরিফ একটা চেয়ার টেনে বসে পড়ল। নিজ উদ্যোগে প্লেটে খাবার তুলে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তার মুখের ভাবভঙ্গি বেজায় শান্ত। ছেলের দিকে এক পলক তাকিয়ে দোতলায় একবার নজর বুলালেন সালেহা বেগম। এরপর এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে প্রশ্ন করলেন, জ্বর কমেছে আব্বা? হুম। খেতে খেতেই ছোট্ট করে জবাব দিল তাসরিফ। সালেহা বেগম আরও একবার দোতলায় চাইলেন। দৃষ্টি সেদিকে রেখেই শুধালেন, মায়া আসছে না কেন? ওর কি এখনও ঘুম ভাঙেনি? মায়ার নামটা কর্ণকুহরে পৌঁছাতেই অল্প সময়ের জন্য থেমে গেল তাসরিফের হাত। সেকেন্ড কয়েক স্থির হয়ে থেকে আবারও খাওয়ায় মনোযোগ দিল। ছেলের তরফ থেকে কোনো জবাব না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। রুবাইতাকে উদ্দেশ্য করে বললেন, তোর ভাবিকে ডেকে নিয়ে আয় তো রুবা। এত বেলা পর্যন্ত কিসের ঘুম? রুবাইতা যেই না উঠতে যাবে তৎক্ষণাৎ জবাব এলো তাসরিফের তরফ থেকে, মায়া বাড়িতে নেই, চলে গেছে গি। এই ছোট্ট বাক্যটা মুহূর্তেই বজ্রপাত ঘটাল পুরো বাড়ি জুড়ে। উপস্থিত সকলে চমকে তাকাল তাসরিফের দিকে, যে এই মুহূর্তে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। তামিম আহমেদ মৃদুস্বরে চেঁচিয়ে উঠলেন, চলে গেছে মানে? কোথায় গেছে? আমাকে বলে তো আর যায়নি। যাওয়ার আগে একটা চিরকুট ছেড়ে গেছিল। সেটা দেখে জানতে পারলাম বাড়ি ছেড়ে চলে গেছে গি। একদম সাবলীল ভাষায় ঝরঝরে কণ্ঠে আওড়ে গেল বাক্যগুলো। যেন মায়ার হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওর কোনো মাথাব্যথা নেই। কথা শেষ হতেই আচমকা সশব্দে চপেটাঘাত পড়ল তাসরিফের বাম গালে। আচমকা থাপ্পড়ে মুখটা ডান পাশে ঘুরে গেল তাসরিফের। শোনা গেল সালেহা বেগমের হুঙ্কার, কি করেছিস মেয়েটার সাথে? এমন কি বলেছিস যে মেয়েটা রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেল? কিছুই বলিনি মা গি। কিছু না বললে হুট করে কেন চলে যাবে? তাও কাউকে কিছু না বলে। এমনি এমনি তো আর বাড়ি ছাড়বে না গি। আশ্চর্য!
তোমরা তো এমন বিহেভ করছো যেন আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তো সারা রাত নিজের গানেই ছিলাম না। আমার অজ্ঞানতার সুযোগ নিয়ে রাতের আধারে একটা চিরকুট ফেলে রেখে চলে গেছে। ভালোই হয়েছে। এই জোরপূর্বক সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে নিজের আজাদিকে বেছে নিয়েছে মেয়েটা। বুদ্ধিমতীর পরিচয় দিয়েছে গু। ছেলের কথা শেষ হতেই ধপ করে পাশের চেয়ারে বসে পড়লেন সালেহা বেগম। দুচোখ বেয়ে গলগলিয়ে ঝরতে শুরু করল ব্যর্থতার অশ্রু। অপরাধ বোধে মুচড়ে উঠল বুকের ভেতর। নিজেদের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করেছেন তারা। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েটার কাঁধে। যেখানে শুরু থেকেই মেয়েটা স্বামীর অবহেলা, তিরস্কার আর অস্বীকৃতি নিয়ে বেঁচেছিল। তবুও মুখ ফুটে কখনো অভিযোগ করেনি। আঙুল তুলে কখনো বলেনি, আমার জীবন নষ্ট করলেন কেন? আকাশ সমান ধৈর্য নিয়ে অপেক্ষা করে গেছে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার। সেই ধৈর্যবান মেয়েটার হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। কতই না কষ্ট বুকে চেপে ছেড়েছে বাড়ি। চোখ ভর্তি অশ্রু নিয়ে সালেহা বেগম বললেন, কোথায় চলে গেল মেয়েটা? এই অচেনা শহরে ওর তো আপন বলতে কেউ নেই গি। নিজের বাড়ি ফিরে গেছে হয়তো। এমন সিচুয়েশনে মেয়েরা সাধারণত নিজের বাপের বাড়ি চলে যায়। সহজ একটা বিষয়। ছেলের অর্থহীন জবাব শুনে রাগের পার তরতর করে বেড়ে গেল তামিম আহমেদের। রাগের বহিঃপ্রকাশ স্বরূপ খাবার টেবিলে থাবা মেরে হুঙ্কার ছেড়ে বললেন, কথাটা বুঝে বলছো তো তাসরিফ? মেয়েটা অনাথ। এই নিষ্ঠুর দুনিয়াতে মেয়েটার এক আমরা ছাড়া আপন বলতে আর কেউ নেই। নিজের শেষ ঠাঁই বলতে একটা বাবার বাড়ি ছিল, সেটাও ওর চাচারা বেইমানি করে আত্মসাৎ করেছে। এমন পরিস্থিতিতে যাবে কোথায় ও? এই পর্যায়ে বেশ জোরেশোরে একটা ধাক্কা খেল তাসরিফ। জোরপূর্বক বিয়ে দেওয়ায় মায়ার প্রতি বরাবরই অনাগ্রহ দেখিয়েছে সে, যার দরুন একবারও মেয়েটার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করেনি। বিয়ের আগে কেবল এতটুকু জেনেছিল, যার সাথে ওর বিয়ে হচ্ছে সে গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে। ব্যাস, অপছন্দের জন্য এতটুকু কারণই যথেষ্ট ছিল তাসরিফের জন্য। তবে মেয়েটা যে অনাথ সেই কথা তাসরিফ জানত না। আজ বিয়ের 6 মাস পর এসে মায়ার জন্য করুণা হচ্ছে তার। সেই সঙ্গে চিন্তাও হচ্ছে কিছুটা। এরই মাঝে তামিম আহমেদ পাঞ্জাবির পকেট থেকে নিজের ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করলেন। ফোনটা রিসিভ হতেই চিন্তিত কণ্ঠে শুধালেন, মায়া কি গ্রামে গেছে ইকবাল ভাই? একটু আগেই তো ওর চাচার বাড়িতে বাজার দিয়ে আসলাম। কই? মায়াকে তো দেখলাম না গি। চিন্তার পারদ এবার হুড়হুড় করে চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলল যেন। এতিম মেয়েটা চারিদিক থেকে ঠকতে ঠকতে শেষ পর্যায়ে এই বাড়িতে ঠাঁই পেয়েছিল। এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নেই। তাহলে হুট করে কোথায় চলে গেল মেয়েটা? কার কাছে গেল? শহরের রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে? অত্যাধিক চিন্তায় আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না তামিম আহমেদ। মনের সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নিলেন আশেপাশের জায়গাগুলোতে খুঁজে দেখবেন। না পেলে সোজা থানায় চলে যাবেন। বাপ মা মরা মেয়েটা তামিম আহমেদের দায়িত্ব। ওকে এভাবে হারিয়ে যেতে দিতে পারেন না তিনি। অন্তত নিজের ছেলের কারণে তো কখনোই নয়। ভাবনা মোতাবেক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। দ্রুততম কদম বাড়ালেন বাড়ির সদর দরজার দিকে। যেতে যেতে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, খুঁজতে যাচ্ছি মায়াকে। যেভাবেই হোক ওকে নিয়েই বাড়ি ফিরব। খোদার কাছে সাহায্য চাও সালেহা। এর মাঝে মেয়েটার কোনো ক্ষতি যেন না হয় গি। তামিম আহমেদের পেছন পেছন তার ছোট ভাই রামিম আহমেদও ছুটলেন মায়ার খোঁজে। এতক্ষণ ধরে নির্বিকারভাবে বসে থাকলেও এই পর্যায়ে কপালে কয়েকটা চিন্তার ভাঁজ পড়ল তাসরিফের। মনের কোণে কোথাও না কোথাও সামান্যতম অপরাধ বোধ সৃষ্টি হল। এতদিন ধরে মন প্রাণ দিয়ে ঘৃণা করে আসা মেয়েটাকে হঠাৎ করেই ফিরে পেতে মন চাইল। আসলে দূরত্ব না বাড়লে মানুষ সম্পর্কের কদর করতে শেখে না। তাসরিফের ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটেছে। এতদিন হাতের নাগালে থাকায় মূল্যায়ন করেনি মেয়েটাকে। অথচ আজ হারিয়ে যাওয়াতে অদৃশ্য এক টান অনুভব করছে মায়ার প্রতি। ঘৃণা করা মেয়েটাকেও ফিরে পেতে মন চাইছে। নিজের করা সকল ভুলগুলোর সংশোধন করার ইচ্ছে জাগছে। মাথা নিচু করে খানিকক্ষণ আকাশ পাতাল ভাবল তাসরিফ। এর পরপরই হুট করেই উঠে দাঁড়াল। আগে পিছে না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সকালের খাবার খেয়ে মাত্রই নিজেদের বইপত্র গোছাতে শুরু করেছিল নিকিতা আর রুমি। ঠিক সেই মুহূর্তে গার্লস হোস্টেলের আয়া এসে জানাল, ওদের দুজনের খোঁজে কেউ একজন এসেছে।
অনাকাঙ্ক্ষিত অতিথির দর্শনে হাতের কাজ ফেলে রেখে ছুটল দুই বান্ধবী। গেট পেরিয়ে বাইরে আসতেই বিস্ময়ে হা হয়ে গেল দুজনার মুখ। গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত রমণীকে দেখে কথা হারিয়ে ফেলেল দুজন। কণ্ঠ হতে ঠেলে ঠুলে বেরিয়ে এলো অবাক করা বাক্য। মায়া, তুই? তোর এ অবস্থা কেন? প্রচণ্ড ঝড়ের পর আশপাশটা যেমন এলোমেলো অগোছালো হয়ে পড়ে, বর্তমানে মায়াও ঠিক তেমনি বিধ্বস্ত অবস্থায় আছে। পরনের ভেজা জামাটা গায়েই শুকিয়ে গেছে। দীর্ঘক্ষণ কান্নার ফলে চোখ দুটো ফুলে কলাগাছ। রাতভর বৃষ্টিতে ভেজার দরুন উজ্জ্বল ফর্সা গায়ের চামড়া ফ্যাকাশে রং ধারণ করেছে। ঠোঁটের এক কোণে সামান্য কালচে দাগ। এই মুহূর্তে মেয়েটাকে মানসিক ভারসাম্যহীন পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বান্ধবীর এমন করুণ হাল দেখে চোখ দুটো ভরে উঠল নিকিতার। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে দৌড়ে এসে আগলে নিল মায়াকে। এই মুহূর্তে কোনো আলোচনায় না গিয়ে নিজের সাথে হোস্টেলের ভেতরে নিয়ে গেল। ভেজা জামাটা বদলে নিকিতারই একটা শুকনো জামা পরে নিল মায়া। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতেই এই পর্যায়ে মায়াকে চেপে ধরল নিকিতা। মুখোমুখি হয়ে বসে মায়ের হাত দুটো চেপে ধরে বলল, এবার বল, কি হয়েছে? তুই হঠাৎ এখানে কেন? আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবি নিকিতা? মাথা নিচু রেখেই মিনমিন করে আবদারখানা করল মায়া। হঠাৎ মায়ার এমন অদ্ভুত আবদারে আশ্চর্য হয়ে গেল দুই বান্ধবী। নিকিতার পরিবর্তে রুমি প্রশ্ন করে উঠল, কেন? থাকার জায়গার কি প্রয়োজন? দুলাভাই কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি গু। কথাটা বজ্রপাতের মতো চমকে দিল নিকিতা আর রুমিকে। হুট করে একটা মানুষের বাড়ি ছেড়ে চলে আসা তো সহজ কথা নয়। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাছাড়া মায়ের অনাকাঙ্ক্ষিত সেই বিয়ের বিষয়ে দুই বান্ধবী খুব ভালো করেই জানে। মায়ের স্বামী যে ওকে শুরু থেকেই মেনে নেয়নি সেই বিষয়েও ওরা অবগত। তবে কি লোকটা মায়ের উপর কোনো রূপ শারীরিক বা মানসিক নির্যাতন করেছে? সেই কষ্ট সইতে না পেরে বাড়ি ছেড়েছে মেয়েটা? চিন্তিত নিকিতার নজর পড়ল মায়ের ঘাড়ে। ফর্সা চামড়ায় লম্বাটে কালচে দাগটা স্পষ্ট ফুটে উঠেছে। মাথার ভেতর একগুচ্ছ চিন্তা নিয়ে নিকিতা প্রশ্ন করল, দুলাভাই কি তোকে মারধর করেছে মায়া? আচমকা এহেন প্রশ্নে চমকে উঠল মায়া। চকিতে মাথা তুলে তাকাল নিজের বান্ধবীর দিকে। মাথা ক্রমাগত ডানে বামে নেড়ে বলল, না না, উনি আমাকে মারধর করবেন কেন? উনি কখনো আমার গায়ে হাত তোলেননি গি। তাহলে এগুলো কি? তোর ঘাড়ে এই দাগ কিসের? ঠোঁটের কোণেও রক্ত। এসবের কারণ কি মায়া? নিকিতার প্রশ্নগুলো এবার বেকায়দায় ফেলে দিল মায়াকে। অস্বস্তিতে হাসফাস করে উঠল ভেতরটা। রাতের সেই আবেগঘন মুহূর্ত স্মৃতির দুয়ারে আবারও কড়া নাড়ল। লজ্জায় নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল মায়া। আমতা আমতা করে জবাব দিল, ওই আসলে কাল। বাক্যগুলো জড়িয়ে যাচ্ছে। কিভাবে উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ব্যক্তিগত মুহূর্তের কথা এভাবে কি সবার সামনে বলা যায়? মায়াকে হাসফাস করতে দেখে ঘটনা কিছুটা আন্দাজ করে নেয় নিকিতা। দুই নয়নে বিস্ফোরণ ঘটল নিকিতার। অবাকের চূড়ান্তে পৌঁছে গিয়ে বলল, দুলাভাই তোকে মেনে নিয়েছে মায়া? নিজে থেকে কাছে টেনে নিয়েছে? তাহলে তুই বাড়ি ছাড়লি কেন? ছলছলে চোখে একবার বান্ধবীর দিকে তাকালো মায়া। গলাটা বুজে আসছে অজানা ব্যথায়। ধরা গলায় বলল, ভুলবশত কাছে টেনে নিয়েছিল কাল। কিন্তু পরক্ষণেই আবার আমার জায়গা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উনি আমাকে ঘৃণা করেননি কি? এই সম্পর্ক থেকে মুক্তি চান উনি গে। মানেটা কি? ইচ্ছা হলো বিয়ে করে নিল। ইচ্ছা হলো বিয়ে মানব না বলে বিয়ের দিন বুকে রেখে চলে গেল। এখন ভোগ করে ছুঁড়ে ফেলে দিল? উনি কি মানুষ? ওনার কোনো দোষ নেই নিকি গে? আচ্ছা, দোষ নেই? তাহলে বাড়ি ছেড়েছিস কেন? চল, তোকে সেই ভালো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আসি গু। বলতে বলতে মায়ের হাত টেনে ধরে উঠে দাঁড়াল নিকিতা। যেন এই মুহূর্তে মায়াকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তবে মায়া যেন জমে বরফ হয়ে আছে। যা কিছুই হয়ে যাক, সে তাসরিফের কাছে কোনোমতেই ফিরবে না। হাতে টান পড়ায় থেমে গেল নিকিতা। ঘাড় ঘুরিয়ে একবার চাইল মায়ার মুখের দিকে। নামের মতোই মেয়েটার মুখে এক আকাশসমান মায়া জড়ানো। একবার কেউ মেয়েটার মুখের দিকে চাইলে নিশ্চিত পাথরের মনও গলে যাবে। সেখানে ওই মেজরটাই শুধু ব্যতিক্রম আচরণ করছে।
নিকিতা ভেবে পায় না, এত লক্ষ্মী একটা মেয়েকে কেউ কিভাবে অপছন্দ করতে পারে। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নিকিতা। রাগ জেদ একপাশে ফেলে আবারও মায়ের মুখোমুখি হয়ে বসল। ক্রন্দনরত মায়ের মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, বাড়ি যে ছাড়লি, কিছু ভেবে ছেড়েছিস? না, কিচ্ছু ভাবিনি। শুধু এটুকু ভেবেছি এই জোরপূর্বক সম্পর্কে ওনাকে আর বেঁধে রাখব না। কারো ঘৃণা নিয়ে আগাছার মতো ওই বাড়িতেও পড়ে থাকব না। ওনাকে আজীবনের জন্য মুক্ত করে দিয়ে চলে এসেছি গি। তাহলে এখন কি করবি? আপাতত থাকার জন্য একটা জায়গা ঠিক করব। তোর কাছে কিছুদিন থাকতে দিবিনি কি? নিকিতা হতাশ হল এবার। মুহূর্তেই মায়াকে দেয়ার মতো কোনো জবাব খুঁজে পেল না। পাশ থেকে রুমি হঠাৎ বলে উঠল, কিন্তু আমরা তো এখান থেকে চলে যাব মায়া। পরীক্ষা তো শেষ। হাতে লম্বা ছুটি আছে। রেজাল্ট আউট হওয়ার পর ভার্সিটিতে ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি। এতদিন তো আর হোস্টেলে থাকা সম্ভব নয়। তাছাড়া আমরা আজই সন্ধ্যায় রওনা হব। টিকিট কাটাও হয়ে গেছে গি। মায়ের চেহারায় এবার আমাবস্যার কালো আধার নামল যেন। মেয়েটার এখানে পরিচিত বলতে এই দুই বান্ধবী ছাড়া আর কেউ নেই। ওরাও দিন শেষে মায়াকে একা করে দিয়ে চলে যাচ্ছে। এজন্যই হয়তো বলে, অভাগী যেদিকে যায় নদীও শুকিয়ে যায়। এবার মায়ের ঠাঁই হবে কোথায়? চিন্তিত মায়ের মুখের দিকে তাকিয়ে নিকিতা বলল, কি কি নিয়ে বের হয়েছিস বাড়ি থেকে? মানে টাকা পয়সা কিছু এনেছিস? মায়া ডানে বামে মাথা নাড়ল। নিকিতার হতাশা এবার চূড়ান্ত সীমা ছুঁয়ে নিল। হতাশ সুরে বলল, কোনো কাজ করেছিস এটা? টাকা পয়সা হাতে নেই তোর? পরনের একসেট জামাও সঙ্গে করে আনিসনি? সাবলেট ভাড়া করে থাকতে গেলেও 2 মাসের ভাড়া হাতে নিয়ে উঠতে হবে সেখানে। তার উপর তোর খাওয়া, প্রয়োজনীয় জিনিসপত্র। মাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলাম আমরা 3 জন। রেজাল্টও বের হয়নি। এই মুহূর্তে তুই কোনো চাকরিও পাবি না। তাহলে চলবি কিভাবে? এই ঢাকার বুকে বাঁচতে হলে টাকা চাই মায়া। সিকিউরিটির কথা না হয় বাদই দিলাম ঘ। একদমে কথাগুলো বলে থামল নিকিতা। ওর কথাগুলো মায়ের দুশ্চিন্তা 1000 গুণ বাড়িয়ে দিল। সত্যিই তো। আবেগের বশে মায়া বাড়ি তো ছাড়ল। অভিমান থেকে তাসরিফকে মুক্তিও দিয়ে দিল। বিয়ে নাম সম্পর্কের অদৃশ্য বন্ধন ছিন্ন করে একলা চলার পথ বেছে নিল। কিন্তু এই লম্বা পথ একা পাড়ি দেবে কিভাবে সেটা তো ভাবল না। এই দুনিয়াতে ওর বাবা মা নেই। আত্মীয় স্বজন থেকেও নেই। এখন স্বামী নামক ছায়াটাও মাথার উপর থেকে সরে গেল। এই নিষ্ঠুর দুনিয়ায় মেয়েটা একা একা বাঁচবে কিভাবে? আশেপাশে ছড়িয়ে থাকা কালো হাতগুলো থেকে নিজেকে রক্ষা করবে কিভাবে? কারো সাহায্য ছাড়া নতুন করে জীবন শুরুই বা করবে কিভাবে? ভাবতে ভাবতে চোখ ভরে এলো মায়ার। নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা দ্বন্দ্ব মস্তিষ্ক শূন্য করে দিল। মায়ের চিন্তার মাঝেই নিকিতা আবারও বলে উঠল, এখন ভেবে চিনতে বল কি করবি? ফিরে যাবি শ্বশুর বাড়ি? কক্ষনো না। ওই বাড়িতে আর কোনোদিন ফিরব না আমি। আর না মেজর সাহেবের জীবনে দ্বিতীয়বার অধিকার ফলাতে যাব। ওই মানুষটা ঘৃণা করে আমাকে। এই জোরপূর্বক সম্পর্কটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ওনার। ঘৃণা নিয়ে আর যাই হোক, সংসার করা যায় না নিকি। আজ আমার বাবা বেঁচে থাকলে কি আমাকে এত অবহেলা সহ্য করে থাকতে দিত ওখানে? কখনোই দিত না। আমি আর ওনার কাছে ফিরতে চাই না। আমি নতুন করে জীবন সাজাতে চাই। নিজের মতো মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই। ওনার জীবনে একটা অয়াচিত পরগাছা হয়ে থাকতে চাই না গি। একদমে কথাগুলো বলে থামল মায়া। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট হলেও আজ কথায় কেমন যেন তলোয়ারের মতো ধার ছিল। কথার ভাঁজে ছিল আত্মসম্মান নিয়ে বাঁচার এক বুক ইচ্ছা। নিকিতা চুপচাপ কিছুক্ষণ ভাবল। এরপর হুট করেই বলে উঠল, আমার সাথে যাবি মায়া? কোথায়? আমার বাড়ি? মানে চট্টগ্রাম? হ্যাঁ। তোর একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত তুই আমার কাছেই থাকবি। আমি বাড়িতে সবাইকে ম্যানেজ করে নেব। যাবি আমার সাথে? এই পর্যায়ে কিছুটা চিন্তায় পড়ে গেল মায়া। ছোট থেকে বড় হয়েছে গ্রামে নিজের বাড়িতে, যেটা মায়ের জন্য সবচেয়ে শান্তির জায়গা ছিল। এরপর কপাল দোষে বাবা মা দুজন একসাথে মারা গেল। চাচাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে মেয়েটাকে আপন বাড়ি ছাড়তে হল। তামিম আহমেদের বদৌলতে ঠাঁই মিলল ঢাকা শহরে। এখন এই শহর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। নিজেকে কেমন যেন পরগাছা মনে হল মায়ার।
মেয়েটার হয়তো জন্মই হয়েছে অন্যের কাঁধে ভর করে বাঁচর জন্য। না হলে এত এত প্রতিকূলতা তার জীবনে কেন? এদিকে মায়াকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে গেল নিকিতা। মায়ার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিছু বলছিস না যে? জলদি জলদি জবাব দে। হাতে সময় কম গো। বিপরীতে মায়া তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। তবে কিছু একটা বলার জন্য কেমন যেন হাসফাস করছে মেয়েটা। বার কয়েক বলতে গিয়েও ঠোঁট চেপে ধরছে। বেশ খানিকক্ষণ চুপ থেকে ইতস্তত কণ্ঠে মায়া বলল, কিছু খেতে দিবি নিকিতা? খুব ক্ষুধা লেগেছে গিউ। কথাটা বলেই লজ্জায় মাথা নিচু করে নিল মায়া। দুই হাতের তালু ডলতে ডলতে নিজের অস্বস্তির জানান দিল। এদিকে মায়ার কথাটা যেন তীরের মতো বিঁধল নিকিতার বুকে। মেয়েটার এমন দ্বিধাগ্রস্ত আবদার বড়ই লজ্জায় ফেলল নিকিতাকে। কথার তালে পড়ে মেয়েটার শুকনো মুখের দিকে খেয়ালই করেনি সে। মানুষ ঠিক কোনো পর্যায়ে গেলে কারোর কাছে খাবার চেয়ে আবদার করে সেটা কি আর মুখে বলে বোঝাতে হবে? নিকিতা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। দ্রুত কদম চালাল কিছু খাবার আনতে। কয়েক কদম গিয়েও থেমে গেল। পেছন ফিরে আঙ্গুল তুলে বলল, নির্যাতন অত্যাচারের বাইরেও লোকটা খেতে পর্যন্ত দেয়নি তোকে? মানে শারীরিক মানসিক কোনো অত্যাচারই বাদ রাখেনি নির্দয় বিবেকহীন লোকটা। আইসোয়ার মায়া, সুযোগ পেলে এই লোকের চাকরি খেয়ে দেব আমি। গল্পের নাম সুতোয় বাঁধা জীবন। কলমে সোনালি কাইজা।